আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়াধীন বিএড অনার্সের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তাদের একটি কোর্সের, যেটার নাম IER অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল রিসার্চ। এই কোর্সে একটি টিউটোরিয়াল নিয়ে আমি আজকে হাজির হয়েছি। রফিকুর রহমান। এখানে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী আজকের আলোচ্য বিষয় কনসেপ্ট অ্যান্ড সাবজেক্ট অফ হিস্টোরিক্যাল রিসার্চ এবং সিলেকশন অফ টপিক অফ স্টাডি। আমরা এর আগে একটি টিউটোরিয়ালে আলোচনা করার চেষ্টা করেছিলাম গবেষণার প্রকারভেদ নিয়ে। তো আজকে সঙ্গত কারণেই আমরা ওই আলোচনায় আর যাব না, কিন্তু প্রসঙ্গক্রমে একটি বিষয় না বললেই নয়, সেটি হল কেবল অনুসন্ধানের পদ্ধতি এবং সময়কালের ভিত্তিতে কিন্তু গবেষণাকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হল হিস্টোরিক্যাল রিসার্চ বা ঐতিহাসিক গবেষণা, দ্বিতীয়ত ডিসক্রিপটিভ রিসার্চ বা বর্ণনামূলক গবেষণা, এবং তৃতীয়ত এক্সপেরিমেন্টাল রিসার্চ বা পরীক্ষামূলক গবেষণা। তো আজকে আমরা শুধু হিস্টোরিক্যাল রিসার্চ বা ঐতিহাসিক গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকব। এখন আসি ঐতিহাসিক গবেষণা কি। অতীত ঘটনার সত্যতা ও সূত্র অনুসন্ধানের জন্য ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি ঐতিহাসিক গবেষণা। ইউনেস্কো একটা চমৎকার সংজ্ঞা দিয়েছে এ ব্যাপারে। তাদের মতে historical research generates description and sometimes attempt explanations of conditions, situations and events that have occurred in the past. অর্থাৎ মূল কথা হলো যে অতীতে কোনো ঘটনার বা কোনো পরিস্থিতির বর্ণনা বা ব্যাখ্যার কার্যকরণগত পদ্ধতি হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চে গবেষণার শেষে যে ফলাফল আসবে তা হবে হোয়াট ওয়াজ, আর যখন আমরা ডেসক্রিপটিভ রিসার্চে যাব তখন তার ফলাফল আসবে হোয়াট ইজ। অর্থাৎ বর্তমান নিয়ে যে গবেষণা হয় সেগুলো ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে। আর যখন এক্সপেরিমেন্টাল রিসার্চ নিয়ে কাজ করব তখন এর ফলাফল আসবে গবেষণা শেষে হোয়াট উইল বি। অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে যখন কোনো কাজ করব তখন সেটা এক্সপেরিমেন্টাল রিসার্চে যাবে। তো যাই হোক, আমরা ঐতিহাসিক গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকি আজকে, এবং এই ঐতিহাসিক গবেষণা নিয়ে এখন বিস্তারিত আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো আমরা একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখি। এটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আজকে টপিকের উপরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওটিতে থাকবে। যেমন শিক্ষায় ঐতিহাসিক গবেষণা বলতে কি বোঝায়, এর প্রেক্ষাপট কি, ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রসমূহ কি কি, এর প্রকারভেদ কি, এর ধাপসমূহ কি কি, কাজে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু থাকবে। তো এ কারণে আমি তোমাদেরকে অনুরোধ করব বা পরামর্শ থাকবে যে আমার এই টিউটোরিয়ালটির শেষে তোমাদের পরবর্তীতে যখনই লাগবে তোমরা টেনে টেনে বারবার দেখবে, তাহলে তোমাদের অনেকগুলো বিষয় যেখানে যেখানে তোমাদের স্পষ্টতা আছে সেটা স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি তোমাদের আগামী প্রস্তুতির জন্য এটা খুবই এডুকেশন বা শিক্ষায় ঐতিহাসিক গবেষণা শুরু করছি। মানব সভ্যতার ইতিহাসের মতো শিক্ষার ইতিহাসও প্রাচীন ও বহু বিচিত্র। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে শিক্ষারও নানা বিবর্তন ঘটেছে। সেই ইতিহাস আধুনিক শিক্ষার গতি প্রকৃতি অনুধাবন করার জন্য জানা প্রয়োজন বলেই শিক্ষায় ঐতিহাসিক গবেষণা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কিন্তু ইতিহাস গবেষণাকে শিক্ষা গবেষণা বা সাধারণভাবে বৈজ্ঞানিক গবেষণার মতো মৌলিক, ফলিত বা কার্যকরী গবেষণায় বিভক্ত করা অবান্তর।
কারণ ইতিহাস গবেষণার রীতিপদ্ধতি মেনেই শিক্ষার ইতিহাস সংক্রান্ত গবেষণা করতে হয়। ইতিহাস গবেষণায় কাল বিভাগ ও কাল নির্ণয় একান্তই আবশ্যিক। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এই কথাগুলো শিক্ষার ইতিহাসের বেলাতেও সমানভাবে প্রযোজ্য। বিভিন্ন যুগের ইতিহাসের উপাদান, তথ্য ও তথ্যের উৎস, তাদের বিচার বিশ্লেষণ শিক্ষার ইতিহাস রচনার ক্ষেত্রেও প্রয়োজন। প্রশ্ন হলো তাহলে স্বতন্ত্রভাবে শিক্ষার ইতিহাস গবেষণার প্রয়োজন কি? লক্ষ্য করে দেখা গেছে সমস্ত যুগেই সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সমাজ ইত্যাদি শিক্ষার গতি প্রকৃতিকে বহুলাংশে নিয়ন্ত্রিত করেছে। কিন্তু রাজনীতি, সামাজিক পরিস্থিতি ইত্যাদি সম্বন্ধে ঐতিহাসিকরা গবেষণা করলেও দীর্ঘকাল যাবৎ প্রত্যক্ষভাবে শিক্ষার বিষয়টি থেকেছে কিছুটা প্রচ্ছন্ন বা গৌণ। পরবর্তীকালে শিক্ষাবিদরা যখন অনুসন্ধান করে দেখেছেন যে প্রত্যেক যুগেই শিক্ষা একটি প্রধান বিষয় হওয়া সত্ত্বেও তাকে যথেষ্ট গুরুত্ব সহকারে আলোকিত করার চেষ্টা হয়নি, তখনই শিক্ষার ঐতিহাসিক গবেষণা ও তার রীতিপদ্ধতি অনেকটা স্থান দখল করে নিয়েছে। ঐতিহাসিক গবেষণার তথ্য বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হয়। মূল ঐতিহাসিক গবেষণা যেমন অনেক তথ্যের আকার, তেমনি প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্য, ধর্মগ্রন্থ, পুরাতাত্ত্বিক নিদর্শন, মুদ্রা প্রভৃতির আধুনিক যুগের নানা গ্রন্থ, দলিল, সরকারি নির্দেশনামা ইত্যাদি অসংখ্য উৎস শিক্ষার ইতিহাস রচনা তথা তথ্য সরবরাহ করে। বলা বাহুল্য এই কাজ কঠিন। প্রাচীন উপাদানগুলি থেকে প্রকৃত তথ্য বাছাই করার ভিত্তি কি হবে, কোন জীবনীকার রাজা বা নবাব বাদশাদের সম্বন্ধে লিখতে যে কতখানি প্রকৃত তথ্য দিয়েছেন, কতটাই বা চালাকি করে গেছেন, বিদেশি পর্যটকরা যে বিবরণ দিয়েছেন তার পাঠোদ্ধার, প্রাচীন শিলালিপির পাঠোদ্ধার ইত্যাদি প্রশ্ন ও কাজের মধ্যে শিক্ষার ইতিহাস রচনা যথার্থতা নির্ভর করে। এই কারণেই শিক্ষার ইতিহাস আলাদা গবেষণার বিষয় এবং তার রীতিপদ্ধতিও জানা প্রয়োজন গবেষকদের। আধুনিক কালের ইতিহাস রচনা অপেক্ষাকৃত সহজ মনে হলেও প্রকৃতপক্ষে তা নয়। আধুনিক ইতিহাসের উপাদান যদিও গবেষকের আয়ত্তের বাইরে নয়, তবুও তার বিচার বিশ্লেষণ সংক্রান্ত রীতিনীতিগুলো সহজসাধ্য নয়। তার কারণ আধুনিক যুগের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জটিলতা অনেক বেশি। এমনকি এক দেশের শিক্ষার ইতিহাস রচনা করতে গেলে অন্য দেশের শিক্ষার ইতিহাস চর্চা, তার প্রভাব ও প্রকরণের আলোচনা আবশ্যিক হয়ে দাঁড়ায়। একটি সরকারি নির্দেশনামা যতটুকু তথ্য থাকে তার চেয়ে অনেক বেশি তথ্য থাকে যে প্রেক্ষাপটে নির্দেশনামাটি জারি করা হয়েছিল তার মধ্যে। সেটুকু বাদ দিলে শিক্ষার প্রকৃত ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। শিক্ষায় ঐতিহাসিক গবেষণার কিছু কিছু গবেষক দক্ষতার পরিচয় রাখলেও এর নীতি ও রীতি পদ্ধতি নিয়ে স্বতন্ত্র আলোচনা বেশি চোখে পড়ে না। কারণ শিক্ষার ইতিহাস এখনো মূলত বিবরণাত্মক রয়ে গেছে। আমাদের দেশের ইতিহাস এই দুর্বলতা বেশি প্রকট। শিক্ষাকে একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার প্রবণতা এখনো কম। এবার আমরা দেখব হিস্ট্রিক্যাল রিসার্চের শিক্ষার ক্ষেত্রগুলো, শিক্ষার ক্ষেত্রে ইতিহাস গবেষণার ক্ষেত্রগুলো কোথায় কোথায় এগুলো জানি। শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, বিষয়বস্তু এবং শিক্ষণ পদ্ধতি ও পাঠ্যক্রম সম্পর্কিত ঐতিহাসিক তথ্য প্রস্তুত করা। দৈনন্দিন শিক্ষাদান ও প্রশাসনিক কাজ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রয়োজনে আসে। 2. বর্তমানে প্রচলিত সমস্ত শিক্ষা কর্মসূচির ঐতিহাসিক উৎস আছে। সেই কারণে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং তার বিভিন্ন কর্মসূচিকে সঠিকভাবে অনুধাবনের জন্য প্রাসঙ্গিক অতীত জানা আবশ্যিক প্রয়োজন। বোর্জ অ্যান্ড গার্ল এর মতে শিক্ষা সম্পর্কিত ঐতিহাসিক গবেষণার বিষয়বস্তুগুলো হল: শিক্ষার সাধারণ ইতিহাস, শিক্ষা সম্পর্কিত আইন প্রণয়নের ইতিহাস, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান আছে এমন সব ব্যক্তির জীবনী, প্রাথমিক শিক্ষা,
মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক, দূরশিক্ষা, প্রথাপ্রবৃত্ত শিক্ষা, বয়স্ক শিক্ষা ইত্যাদি সম্পর্কিত ইতিহাস, সমাজবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, সাহিত্য এবং প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার অবদান সম্পর্কিত ইতিহাস, শিক্ষা নীতি ও পরিকল্পনার ইতিহাস, শিক্ষা সম্পর্কিত সমালোচনার ইতিহাস। এবার আমরা দেখব নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ হিস্ট্রিক্যাল রিসার্চ, ঐতিহাসিক গবেষণার প্রকৃতি এবং বৈশিষ্ট্য। ঐতিহাসিক গবেষণায় কতগুলো বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, ঐতিহাসিক গবেষণার লক্ষ্য হল নির্দিষ্ট সময়, কাল এবং সমাজ, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পটভূমিতে অতীতের ঘটনা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। ঐতিহাসিক গবেষণার অতীতের কোনো বিশেষ ঘটনা যা ঘটে গেছে সম্পর্কে অনুসন্ধান করে এবং সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করে কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করা। দ্বিতীয়ত, গবেষক অতীতের ঘটনা সম্পর্কিত তথ্যপূর্ণ তথ্য সংগ্রহ সচেষ্ট হন। এক্ষেত্রে তথ্যের উপর গবেষকের কোনো নিয়ন্ত্রণ থাকে না, কারণ যে পরিস্থিতিতে ঘটনা ঘটেছে তা বর্তমানে অনুপস্থিত। যদিও অতীত ঘটনা সম্পর্কিত যে সমস্ত তথ্য সংগৃহীত হয় তা বিভিন্ন গবেষকের নিকট ভিন্ন ভিন্নভাবে বিশ্লেষিত হয় এবং সেই সমস্ত তথ্যই বিশ্লেষিত করা হয় যেগুলো বর্তমানে যে সমস্যার উপর গবেষণা করা হচ্ছে তার সঙ্গে প্রাসঙ্গিকতা আছে তার উপর নির্ভর করে। তৃতীয়ত, পূর্বেই উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক গবেষণা পরিচালনার ভিত্তি হল সেই সমস্ত তথ্যের বিশ্লেষণ যা ইতিমধ্যেই প্রাপ্ত হয়েছে এবং গবেষণার বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এই একটি ঘটনা যে পরিস্থিতি এবং পরিবেশে ঘটেছে তার সবকিছু বৈশিষ্ট্যই অনুসন্ধান বা গবেষণার সময় উপস্থিত থাকে না এবং যে সমস্ত তথ্য আবশ্যিক আছে তার সবগুলোই গবেষকের নিকট সহজলভ্য নাও হতে পারে। এর জন্যই গবেষকের কাজ হল বিভিন্ন ধরনের উৎস থেকে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ সচেষ্ট হওয়া। চতুর্থত, অতীতের ঘটনা সম্পর্কিত তথ্য সংগ্রহের একাধিক উৎস আছে। উৎসগুলো প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো প্রাথমিক, যেটি হলো প্রাইমারি সোর্স, এবং দ্বিতীয়টা হলো গৌণ সোর্স। প্রাথমিক সোর্সের মধ্যে বিভিন্ন ব্যক্তিগত উৎস হতে পারে, অফিস সংক্রান্ত উৎস, মৌখিক প্রথা, শিল্পিক নিদর্শন, যান্ত্রিক বস্তু, ছবি সংক্রান্ত কিছু বা ধ্বংসাবশেষ থেকে আমরা প্রাথমিক উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। আর গৌণ উৎস থেকে কি বলছে, প্রাথমিক উৎসের অভাবে গবেষককে যে উৎসের উপর নির্ভর করতে হয় সেটাই হলো গৌণ উৎস। উদাহরণস্বরূপ, এখানে যে ব্যক্তি তথ্য সরবরাহ করেন তিনি অতীত ঘটনার অংশগ্রহণ করেননি বা প্রত্যক্ষ করেননি, তা সত্ত্বেও তার বক্তব্য বা বিবরণীতে উৎস হিসেবে গণ্য করা হতে পারে। এই ধরনের তথ্য হল পুস্তক, সংবাদপত্র, লিখিত বক্তব্য, প্রবন্ধ, সাক্ষাৎকার, ম্যাগাজিন, গবেষণাপত্র ইত্যাদি বিভিন্ন রকম জিনিস হতে পারে। আমরা এবার দেখব টাইপ অফ হিস্ট্রিক্যাল রিসার্চ। ঐতিহাসিক গবেষণার শ্রেণীবিভাগ মূলত আত্মজীবনীমূলক গবেষণা। গান্ধীজি, রবীন্দ্রনাথ প্রমুখ ব্যক্তিগণ, বিভিন্ন ধরনের ব্যক্তিগণের যে সম্পর্কে আমরা আত্মজীবনীমূলক যে আমরা রিসার্চ করে থাকি। দ্বিতীয়টি হলো রীতিবদ্ধ গবেষণা, যেমন শিক্ষক এবং ছাত্রদের উপর গবেষণা ও বিদ্যালয় সম্পর্কিত গবেষণা। তারপরটি চিন্তা ভাবনার ইতিহাসের উপরে গবেষণা, স্টাডিং ইন হিস্ট্রি অফ আইডিয়াস, যেমন সমস্যা সমাধানের গবেষণা, মাস্টারি লার্নিং এর গবেষণার কথা বলা হয়েছে এখানে। 4 নম্বরটা কি বলছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ইতিহাস, হিস্ট্রি অফ কালচারাল ইনস্টিটিউট, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল বা বিশ্বভারতী বিদ্যালয় নিয়ে গবেষণা করা যেতে পারে। এবার আমরা চলে আসবো স্টেপ অফ হিস্ট্রিক্যাল রিসার্চ। ঐতিহাসিক গবেষণা স্তর, বিভিন্ন ধরনের স্তর। 1 নম্বর হলো সমস্যা নির্দেশক বা সংজ্ঞা। আগে প্রথমে সমস্যা নির্দেশ করতে হবে এবং সংজ্ঞা প্রদান করতে হবে। গবেষণা পরিচালনার আগে সমস্যা মানে যার উপর আমরা গবেষণা করব একটি উপযুক্ত সংজ্ঞা থাকবে, অন্যথায় ঐতিহাসিক গবেষণার বর্তমানের সঙ্গে অতীতের সম্পর্ক কিভাবে সৃষ্টি হবে তা জানা যাবে না। 2 নম্বর কি, প্রয়োজনীয় তথ্যের নির্দিষ্টকরণ করতে হবে। ঐতিহাসিক গবেষণার জন্য কি কি তথ্য প্রয়োজন তা পূর্বে নির্দিষ্ট করা প্রয়োজন। অতিরিক্ত তথ্য বা অনাবশ্যক তথ্য যাতে গবেষণার মূল উদ্দেশ্যকে ব্যাহত না করে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। 3 নম্বরটা কি বলছে, তথ্যের বিচার।
গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য যথেষ্ট এবং যথার্থ হলো কিনা তা বিচার করতে হবে। গবেষণার উদ্দেশ্য সেখানে সত্য উপনীত হওয়া, যেখানে তথ্য যথাযথ হওয়া বাঞ্ছনীয়। 4 নম্বর, তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপনা ও তথ্য বিশ্লেষণ। একাধিক উৎস থেকে অজানা এবং নতুন তথ্য সংগ্রহ করা। 2 নম্বর সাব পয়েন্ট 2, জ্ঞাত অর্থাৎ ইতিপূর্বে সংগৃহীত তথ্য সম্পর্কে জানা। পূর্বে অজানা ছিল এমন তথ্যের আবিষ্কার এবং নতুন তথ্য সংযোজন। যথেষ্ট এবং নির্ভুল তথ্য সংগ্রহের পর গবেষক খসড়া বিবরণীর একটি রূপরেখা প্রস্তুত করবেন। এই গবেষক তথ্যগুলোকে বিভিন্ন তালিকায় বিন্যস্ত করেন এবং গবেষণার সমস্যার উপর একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করেন। এছাড়া গবেষণার জন্য যথেষ্ট পরিমাণে তথ্য সংগৃহীত হয়েছে কিনা তা বিচার করেন। গবেষণায় প্রতিবেদন লিপি প্রস্তুত এবং নতুন তথ্যের প্রতি নজর রাখা। ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঐতিহাসিক গবেষণা নিয়মিত নতুনত্বের অনুসন্ধান চলছে। নতুন তথ্য সরবরাহ স্বাভাবিক। প্রতিবেদন লিপি প্রস্তুতির সঙ্গে সঙ্গে গবেষককে নতুন তথ্য সম্পর্কে অবহিত হতে হয়। 6 নম্বর, গবেষণার প্রতিবেদন লিপি প্রস্তুত। এই পর্যায়ে গবেষণা বা অনুশীলনের সামগ্রিক বিবরণকে বক্তব্য বা ভাষ্যরূপে প্রকাশ করতে হবে। গবেষণার প্রতিবেদন লিপির নিয়মানুযায়ী প্রতিটি অধ্যায় সুস্পষ্ট এবং সহজ ভাষায় লিখতে হবে। সাথে কি বলেছে, গবেষণায় বিবৃতিমূলক দিকের সমাপ্তি। এখানে গবেষণার যাবতীয় বিষয়কে উল্লেখ করতে হবে। 8 নম্বর, গবেষণায় প্রাপ্ত ফলের ব্যাখ্যা। এই অংশটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পর্যায়টি গবেষকের অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। গবেষণায় প্রাপ্ত ফলের পরিপ্রেক্ষিতে হাইপোথিসিস পরীক্ষা করা হয়। হাইপোথিসিসগুলো গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি কোনো ঐতিহাসিক ঘটনা পশ্চাৎপটে কি কি শক্তি কাজ করে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়। উদাহরণস্বরূপ, বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর কোনো ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় যেমন সমাজবিদ্যা, পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, দর্শন, মনস্তত্ত্ব, ভূগোল ইত্যাদি, শিক্ষা প্রযুক্তি ইত্যাদির উপর বিশদ জ্ঞান থাকা প্রয়োজন। 9 নম্বর কি বলছে, বর্তমান তথ্যের প্রয়োগ ও পরবর্তী সিদ্ধান্তে প্রস্তাবিত অনুমান। এখানে গবেষণা প্রাপ্ত ফলের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ প্রাপ্ত ফলের প্রয়োগের পথটি নির্দিষ্ট করা হয়। সেই সঙ্গে বর্তমানের গবেষণায় কিভাবে পরবর্তী গবেষণার উপর আলোকপাত করছে সে সম্পর্কে কিছু বক্তব্য থাকে। তাহলে আমরা এর মাধ্যমে আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা সংশ্লিষ্ট বিষয়ে অনেক কিছুই জেনেছ। তো এই তথ্যবহুল ভিডিওটি তৈরি করার জন্য আমি এডুকেশনাল জোনের দেবশ্রী দেবনাথকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই উপহার দেওয়ার জন্য। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে।